আগের ভিডিওতে আমরা ডাইপোল মোমেন্ট সম্পর্কে পড়ছিলাম, তাই তো? আমরা সেখানে ডাইপোল মোমেন্টের সব কেসগুলো দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা ডাইপোল মোমেন্টের একটা কম্পারিজন আগের ভিডিওতে করা হয়নি, তো সেটা এখন করব আমরা। তো আমরা কেমন সিস্টেম নিলাম, আমরা একটা বেঞ্জিনের সাবস্টিটিউটেড বেঞ্জিন নিয়েছি, যার একটা অর্থ পজিশনে একটা এক্স বা ওয়াই এর কম্বিনেশন, একটা মেটা পজিশনে। দেখো এই 1 2 পজিশন মানে হচ্ছে অর্থ পজিশন, অর্থ 1 3 মানে মেটা, 1 4 মানে প্যারা পজিশন। তো এই অর্থ, মেটা আর প্যারা, এখানে দুটো দেখো, দুটো ক্লোরিন আছে এখানে। প্যারা পজিশনে দুটো ক্লোরিন, এখানে হচ্ছে মেটা পজিশনে দুটো ক্লোরিন, আর এখানে অর্থ পজিশনে দুটো ক্লোরিন। তো এরকম সিস্টেমের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের অর্ডার কেমন হবে, তো সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে বিচার করতে পারি। সেই সূত্রটা কি আছে, যদি এর এক্স ওয়াই সিস্টেম হয়, তাহলে এই এক্স এর মিউ ওয়ান ইকুয়াল টু এই এক্সটার যেটা ডাইপোল মোমেন্ট হবে, মিউ টু ইকুয়াল টু ওয়াইটার যেটা ডাইপোল মোমেন্ট হবে। আর যদি এক্স ওয়াই, দেখো আমরা যে সিস্টেম তিনটে নিয়ে পড়ছি সেখানে এক্স ইকুয়াল টু ওয়াই মানে দুটোই ক্লোরিন, ওই জন্য মিউ ওয়ান আমাদের এখানে কি, মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু। ঠিক আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মিউ নিট ইকুয়াল টু রুট আন্ডার অফ মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস 2 মিউ ওয়ান মিউ টু কস থিটা। তো এই সূত্র অনুসারে আমরা এই যে তিনটে সিস্টেম নিয়েছি এদের ডাইপোল মোমেন্ট বার করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম দেখো কি আছে, অর্থ ডাইক্লোরোবেনজিন, তাই তো? অর্থ ডাইক্লোরোবেনজিন, তাহলে ওই অর্থ ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে মিউ এর মান কেমন হবে, মিউ নেট, সূত্র কি, রুট আন্ডার অফ মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস 2 মিউ ওয়ান মিউ টু, 2 মিউ ওয়ান মিউ টু ইন্টু কস থিটা, তাই তো? তো দেখো এই যে প্রথম কেসটা, এটা হচ্ছে এই প্রত্যেকটা পজিশন মানে এক একটা কার্বন, তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ক্লোরিন, তাহলে এদিকে যাবে, তাই তো? এর কি হবে, এর হচ্ছে এদিকে যাবে। এটাও কার্বন ক্লোরিনের মধ্যে, ক্লোরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তড়িৎ দ্বিমেরু ক্লোরিনের দিকে দিক নির্দেশনটা কি হবে, ক্লোরিনের দিকে হবে। তো এই যে এটা আর এটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে 60 ডিগ্রি। সিমিলারলি যদি তুমি মেটার ক্ষেত্রে দেখো, তাহলে এটা আর এটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি। আর এটা আর এটা দেখো বন্ড অ্যাঙ্গেল কত আছে, 180 ডিগ্রি। তো আমরা এই সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা করবো। আচ্ছা, আর একটা জিনিস আমরা জেনে নিচ্ছি যে মিউ ওয়ান ইকুয়াল টু কি, মিউ ওয়ান ইকুয়াল টু এই যে ক্লোরিনের ডাইপোল মোমেন্ট, তাহলে ক্লোরিনের দুটোই ক্লোরিন আছে, তাহলে এখানে কি মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু, মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু। তাহলে সূত্র কি হচ্ছে, মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার মিউ টু ইকুয়াল টু মিউ ওয়ান, তাহলে 2 মিউ ওয়ান স্কোয়ার প্লাস 2 মিউ ওয়ান ইন্টু মিউ টু মানে মিউ ওয়ান স্কোয়ার কস থিটা। তাহলে কস এর মান কত, এখানে কস 60, কস 60, তাহলে কস 60 মানে কত, কস 60 মানে কত, কস 60 মানে হচ্ছে হাফ, তাই তো? কস 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে যদি হাফ বসিয়ে দাও, এখানে যদি হাফ বসিয়ে দাও, তাহলে 2 2 কেটে গেলে কত হবে, 1 হয়ে যাবে। তাহলে 2 মিউ ওয়ান 3 মিউ ওয়ান স্কোয়ার মানে কি হবে, মানটা মোটামুটি √3 ইন্টু মিউ ওয়ান। তাহলে অর্থের ক্ষেত্রে নিট অর্থ সিস্টেমটার ক্ষেত্রে আসে √3 মিউ ওয়ান। এখন যদি মেটাটার কেসটা তোমরা করতে চাও, তাহলে সেটা যদি করো, তাহলে কি হবে, আবার মিউ নেট ইকুয়াল টু সূত্র একই, শুধুমাত্র পাল্টাবে কোনটা, কস 60 জায়গায় কস কত হবে, কস 120 ডিগ্রি, তাই তো? তাহলে কস 120 ডিগ্রি যদি হয়, তাহলে তার মান কেমন হবে দেখি, আমরা সেটা করে দেখি কেমন হচ্ছে। তাহলে এটা হচ্ছে মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার 2 মিউ ওয়ান মিউ টু কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ, তাই তো? তাহলে মাইনাস হাফ যদি হয়, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 মিউ ওয়ান স্কোয়ার মাইনাস এটার মান মাইনাস হাফ কস, তাহলে মাইনাস কত হচ্ছে বলো, সরি মাইনাস হাফ, হ্যাঁ ইয়েস। তাহলে এটা কত হচ্ছে, 2 মিউ ওয়ান স্কোয়ার ইন্টু মাইনাস হাফ, মানে হাফ মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, তাহলে 2 মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ ওয়ান স্কোয়ার, তাহলে কি হচ্ছে এখানে, মিউ ওয়ান স্কোয়ার, তাই তো?
মিউ1 স্কোয়ার। তার মানে এরকম একটা ভ্যালু এখানে আসছে। এবারে আমরা যদি মানে মিউ1 স্কোয়ার, তার মানে এর ভ্যালু আসছে মিউ1, ঠিক আছে। 1 কিছু নেই, মানে 1 × মিউ1, এটা মিউ নেট কার ক্ষেত্রে, মেটার ক্ষেত্রে। এবারে মিউ নেট অফ প্যারা, মিউ নেট অফ প্যারার কত বেরোবে, কজ কিছুই না, সব একই থাকবে, শুধু বেরোবে কজ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি দেখো মিউ1 স্কোয়ার প্লাস মিউ2 স্কোয়ার প্লাস 2 মিউ1, সব রুটের মধ্যে কিন্তু মিউ1 মিউ2 কস থিটা কজ 180 ডিগ্রি, কজ 100 কত 180 ডিগ্রি। তাহলে কজ 180 ডিগ্রি মানে রুট আন্ডার অফ কত হবে, 2 মিউ1 স্কোয়ার প্লাস 2 মিউ1 স্কোয়ার, 180 ডিগ্রি মানে -1, তাই তো। তাহলে -1 মানে রুট আন্ডার অফ 2 মিউ1 স্কোয়ার মাইনাস 2 মিউ1 স্কোয়ার, মানে ওভারঅল কত হচ্ছে 0। তাহলে সব থেকে বেশি ভ্যালু কার হচ্ছে, মিউ নেট অফ, এটাকেই মিউ নেট অফ প্যারা। তাহলে এর √3 মিউ1, এর শুধু মিউ1, এর 0। তাহলে সব থেকে বেশি কার হচ্ছে, অর্থের, তারপরে মেটার, তারপরে প্যারার। তাহলে এই সাবস্টিটিউটেড বেঞ্জিন গুলোর আমরা ডাইপোল মোমেন্ট কিভাবে গণনা করতে হবে, সূত্রটার অ্যাপ্লিকেশন কেমন সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখানে যদি সিএল সমান না হতো তাহলে কিন্তু মিউ1 নট ইকুয়াল টু মিউ2 হতো। যেহেতু সিএল সমান, ওই জন্য কি হয়েছে মিউ1 এবং মিউ2 কিন্তু একই রকম হয়েছে। ওই জন্য আমরা মিউ1 ইকুয়াল টু মিউ2 ধরে নিয়ে কিন্তু ক্যালকুলেশনটা করেছি। তো এবার আমরা কি করব, এবার আমরা পরবর্তী থিওরিতে চলে যাব, যেটা হচ্ছে আমাদের কি, হাইড্রোজেন বন্ধন। তো প্রথমে আমরা দেখব যে হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয়। এখন হাইড্রোজেন বন্ধন গঠন করতে গেলে আমাদের লাগবে হচ্ছে এক, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন বা উচ্চ ইলেকট্রোনেগেটিভ, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন, তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন একটা এক্স পরমাণু, ঠিক আছে, এক্স পরমাণু। তার সঙ্গে যুক্ত থাকবে, তার সাথে যুক্ত থাকবে কে যুক্ত থাকবে, তার সাথে যুক্ত থাকবে হাইড্রোজেন। হাইড্রোজেন কি দ্বারা, সমযোজী বন্ধনের দ্বারা হাইড্রোজেন যুক্ত থাকবে। যেমন কেমন কেস, যেমন ধরো দেখো এইচ আর এক্স একটা সমযোজী বন্ধনে যুক্ত আছে, যেখানে ভেরি ইম্পর্টেন্ট, এক্স কিন্তু যে কোনো ইলেকট্রোনেগেটিভ অণু, এক্স হচ্ছে যে কোনো ইলেকট্রোনেগেটিভ অণু। তাহলে এক্স হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ মৌল, অণু না, এক্স হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ মৌল, তাই তো। তাহলে এক্স যদি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে এই বন্ধন জোড়ের ইলেকট্রনকে এক্স নিজের দিকে অ্যাট্রাক্ট করে এর মাথায় ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস, একটা আংশিক ধনাত্মক আধান এবং এর মাথায় একটা আংশিক ঋণাত্মক আধান তৈরি হবে। এখন তুমি যেটা সিস্টেমটা নিয়েছো, সেখানে এই এইচএক্স এর মলিকিউল আরো আছে। তো এই এইচএক্স এর মলিকিউলের আর একটা এইচএস মলিকিউল যদি এখানে নাও, তাহলে এর মাথায় কি ডেল্টা, একইভাবে ডেল্টা প্লাস, এর মাথায় ডেল্টা মাইনাস। তাহলে এই দুটো বিপরীতধর্মী আধান পরস্পর পাশাপাশি চলে এলে এদের মধ্যে একটা মৃদু আকর্ষণজনিত একটা বল কাজ করবে। এবার একটা বন্ধন তৈরি হবে এদের মধ্যে, এই নেগেটিভ আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক আধানের মধ্যে একটা কি তৈরি হবে, একটা হচ্ছে দুর্বল বন্ধন তৈরি হবে। এটা কি বন্ধন, একটা দুর্বল বন্ধন। তাহলে এই দুর্বল বন্ধন যে তৈরি হলো, একে আমরা বলবো কি, হাইড্রোজেন বন্ডিং। কি বলবো, হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ধনের যদি আমি সংজ্ঞা দিতে চাই, তাহলে সংজ্ঞাটা কেমন হবে, যে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের, কে হতে পারে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, ফ্লোরিন হতে পারে। তাহলে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের এই সবগুলো পরমাণু, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন পরমাণুর সঙ্গে সমযোজী, এদের সঙ্গে যুক্ত থাকবে সমযোজী এক বন্ধনে কে যুক্ত থাকবে, হাইড্রোজেন যখন যুক্ত থাকবে, তখন তাদের মধ্যে একটা
তাদের একটা ওই পরমাণু দুটোর মধ্যে হাইড্রোজেন এবং এদের মধ্যে এই নাইট্রোজেন অক্সিজেন বা ফ্লোরিনের মধ্যে একটা আয়নীয় প্রকৃতির দুর্বলতর বন্ধন। এটা কেমন প্রকৃতির? আয়নীয় প্রকৃতির দুর্বল বন্ধন কিন্তু তৈরি হবে। আয়নীয় প্রকৃতির দুর্বল বন্ধন তৈরি হবে। তাহলে যে দুর্বল বন্ধন গঠন করবে সেই বন্ধনকে আমরা কি বলছি? হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এই হাইড্রোজেন বন্ধন হতে গেলে শর্ত কি কি দরকার? হাইড্রোজেন বন্ডিং যে করছি তার জন্য শর্ত কি কি দরকার? সবাই তো হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, তো তার জন্য শর্ত বা কন্ডিশন গুলো কি কি? দেখো, প্রথম কন্ডিশন অলরেডি আমি বলে ফেলেছি যে প্রথম কন্ডিশন হচ্ছে কি, যে হাইড্রোজেন বন্ধনকারী অণুর মধ্যে অন্তত একটা, যে অণুটা হাইড্রোজেন বন্ধন করবে অন্তত একটা হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে, একটি এইচ পরমাণু থাকতেই হবে, একটি এইচ পরমাণু থাকতেই, একটি এইচ পরমাণু থাকতেই হবে। ঠিক আছে। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটিকে, মানে যে এই হাইড্রোজেন তো একটা থাকছে আর এর সঙ্গে যুক্ত হতে হবে কার? একটা তড়িৎ ঋণাত্মক মৌল। সেই তড়িৎ মৌলটাকে অবশ্যই যে তীব্র তড়িৎ ঋণাত্মক হবে তার মানে কি, তার আকারে ছোট হতে হবে, আকারে ছোট হতে হবে। কার? ছোট হতে হবে কার? তড়িৎ ঋণাত্মক মৌলটার। আকারে ছোট হবে কোন মৌলটা? তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক মৌলটা। তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকবে ওই এইচ এর সঙ্গে, তার আকারে ছোট হতে হবে। আর যে পরমাণুর সঙ্গে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 নাম্বার যে পয়েন্ট, যে পরমাণুটার সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে সেই পরমাণুটার অন্তত একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু থাকতে হবে। সেই পরমাণুটার কি থাকতে হবে? একটা অন্তত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। তাহলে যে 3 নাম্বার ফ্যাক্টরটা এখানে কাজ করছে, যে যে পরমাণুর সঙ্গে এইচ বন্ধন গঠিত হবে, যে পরমাণুর সাথে এইচ বন্ধন গঠিত হবে, যে পরমাণুর সঙ্গে এইচ বন্ধন গঠিত হবে সেই পরমাণুর উপর, সেই পরমাণুর ওপর কি থাকতে হবে? একটা লোন পেয়ার থাকতে হবে, একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার, এলপি লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। তাহলে 3টে আমরা কন্ডিশন পড়ে নিলাম যে হাইড্রোজেন বন্ধন কারা দেবে। অন্তত একটা হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে, আকারে ছোট হতে হবে তড়িৎ ঋণাত্মক মৌলটা। ঠিক আছে। আর কি, যে পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে তার অন্তত একটা কি থাকতে হবে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু তাতে একটা থাকতে হবে। এবার দেখবো টাইপ অফ হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং ক রকমের হয়? তো দেখো, হাইড্রোজেন বন্ডিং 2 রকমের হয়। একটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং মানে কি? ইন্টার, তাহলে তাই তো, তাহলে হচ্ছে আন্তর আণবিক, আন্তরাণবিক, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, এইচ বন্ধন। আর একটা হবে ইন্ট্রা মলিকিউলার, তার মানে অন্ত আণবিক, অন্ত আণবিক, অন্ত আণবিক। এবারে আমরা দেখবো ডিটেলসে যে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং বলতে আমরা কি বুঝি, আর হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং বলতে আমরা কি বুঝি। একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝছি। দেখো, ইন্ট্রামলিকিউলার মানে হচ্ছে যে একটাই মলিকিউল আছে, সে নিজের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং করিয়ে নিচ্ছে, সেটাকে বলবো ইন্ট্রামলিকিউলার, এটাকে বলবো ইন্ট্রামলিকিউলার। আর ইন্টারমলিকিউলার মানে কি? যেমন যেমন দেখা যাচ্ছে তুমি এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইডের একটা সলিউশন নিয়েছো, তাহলে এইচএফ এর কোন এফ তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে এখানে ডেল্টা মাইনাস আধান তৈরি হবে। এর হচ্ছে ডেল্টা প্লাস তড়িৎ ঋণাত্মক মৌল বলে বন্ধ জোড় ইলেকট্রন নিজের দিকে টানবে, ওই জন্য এফ এর মাথায় আংশিক ঋণাত্মক আধান আর এইচ এর মাথায় তৈরি হবে আংশিক ধনাত্মক আধান। তাহলে এ যখন অন্য একটা এইচএফ এর সঙ্গে যুক্ত হবে, অন্য একটা এইচএফ এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এইচএফ এর এই ধরনের হাইড্রোজেন বন্ডিং করতে কি লাগছে? আর একটা এইচ পরমাণু লাগছে, তাই তো। এইচএফ কে আর একটা এইচ পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে তাহলে যে বন্ধন তৈরি করছে এটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন? ইন্টারমলিকিউলার। ইন্টারমলিকিউলার মানে কি? আন্তরাণবিক, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন।
তার মানে কি একা হাইড্রোজেন বন্ডিং পসিবল হচ্ছে না, এইচ এফ আর একটা এইচ এর সঙ্গে যুক্ত হচ্ছে। দেখো প্রত্যেকটা শর্ত মানছে তো, যে এফ এর দেখো একটা লোন পেয়ার আছে, একটা কেন তিনটে লোন পেয়ার আছে, তাহলে যা এইচ যার সঙ্গে হাইড্রোজেন বন্ধন করছে তার কি থাকছে, লোন পেয়ার আছে। এফ আকারে ছোট, এফ আকারে ছোট, সিস্টেমে হাইড্রোজেনও আছে, এইচ প্রেজেন্ট, সুতরাং হাইড্রোজেন বন্ডিং করছে। এবারেই দেখছি কি অনেকটা এইচ এফ একের বেশি, তাহলে এই ধরনের হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, এটাকে কি বলছি আমরা, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এবারে আমরা দেখবো ইন্ট্রামলিকিউলার বা অন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং। অন্তরাণবিক মানে কি, দেখো অন্তরাণবিক মানে হচ্ছে যেখানে হচ্ছে কি হচ্ছে, যেখানে দেখো এই মলিকিউলটার নাম কি, কম্পাউন্ডটার নাম কি, অর্থোনাইট্রোফেনল। কেন এখানে অর্থোনাইট্রোফেনল, কারণ এখানে দেখো এই ও এ বেঞ্জিনের মাথায় ওএইচ মানে ফেনল হয়, আর এই 1 আর 2 পজিশন মানে অর্থ পজিশন, অর্থে একটা নাইট্রো গ্রুপ আছে, ঠিক আছে, অর্থে একটা কি গ্রুপ আছে, নাইট্রো গ্রুপ আছে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো যে এখানে একটা হাইড্রোজেন বন্ড এইচ প্রেজেন্ট আছে, তাহলে হাইড্রোজেন বন্ডিং দেবে। দ্বিতীয় শর্ত কি ছিল, যে এই এইচ যার সঙ্গে যুক্ত হবে তার মাথায় লোন পেয়ার থাকবে এবং সে আকারে ছোট হবে। তাহলে কেমন কেস করছে দেখো, এই যে ছিল এখানে ওএইচ, একটু খুলে লিখছি, আর এখানে যদি নাইট্রো গ্রুপটা আমি যদি এরকম ভাবে লিখি, দেখো নাইট্রো গ্রুপটা যদি আমি একটু খুলে ঠিক করে লিখি, তাহলে কেমন হচ্ছে, NO2, তাই তো, NO2, দেখো NO2 এরকম ভাবে থাকে। তাহলে এই অক্সিজেনের লোন পেয়ার আছে, আকারেও ছোট, আর এইচ এর সঙ্গে এই একটা বন্ডিং তৈরি করছে। তাহলে এটা কি, একটা হচ্ছে দেখো একটাই অর্থোনাইট্রোফেনল, কিন্তু তার মধ্যেই সে নিজের মধ্যেই তার যে ফেনলের ওএইচ এর এইচ আছে এবং নাইট্রোর ও আছে, এদের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং করে দিচ্ছে। তো এই হাইড্রোজেন বন্ডিংকে আমরা বলবো ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ধন কিংবা অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে আশা করি আমরা বুঝলাম যে কোন ক্ষেত্রে কেমন বন্ডিং মেনলি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই হাইড্রোজেন বন্ডিং যে আমরা বুঝলাম অন্তরাণবিক বা আন্তরাণবিক, এই হাইড্রোজেন বন্ডিং গুলোর এই ফলাফল গুলো কি হয় দেখো, একটা সিস্টেম যাতে হাইড্রোজেন বন্ডিং দেখাচ্ছে হচ্ছে, তার মানে অণুগুলো পরস্পরে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যদি যুক্ত থাকে, তাহলে সেই বন্ধনটা ভাঙতে আমাদের কিছু না হলেও একটু বেশি শক্তি দিতে হবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং যেখানে আছে তার কি হবে, একটু গলনাঙ্ক বা তার স্ফুটনাঙ্ক কি হবে, একটু বেশি হবে, তাই তো। তো এর একটা অ্যাপ্লিকেশন আমরা পড়ি, দেখো অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ডিং। তো দেখো দেখাচ্ছে একটা ব্যাখ্যা দিয়েছে আমাদের, বলছে সম আণবিক ভর সম্পন্ন ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথ মানে দুটো কার্বন, তাহলে ইথাইল অ্যালকোহল মানে CH3CH2OH, আর ডাইমিথাইল ইথার, ইথারের গঠন এটা, আর ডাইমিথাইল মানে এতে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, মিথাইল মানে CH3, মিথ মানে একটা কার্বন, তাহলে এটা কি ডাইমিথাইল ইথার। এখন এটা মানে কত এর আণবিক সংকেত কত সম্পন্ন, দুটো সি আছে, তাহলে C2H, 3 আর 2 5 এর 6, আর একটা অক্সিজেন C2H6O, এটাও দেখো C2H6O, C2H6O। তাহলে এদের যে ভর, এদের যে পারমাণবিক ভর দুটো মলিকিউলের দুটোই কি সেম, তাহলে পারমাণবিক ভর, তাহলে তো এদের দুটো মানে এই যে ইথাইল অ্যালকোহল বলো বা ডাইমিথাইল ইথার বলো, এর ক্ষেত্রে কি অবস্থা, এর ক্ষেত্রে দুজনেরই স্ফুটনাঙ্ক তাহলে কি ভর একই, তাহলে দুজনের স্ফুটনাঙ্ক কি হওয়ার কথা, দুজনের স্ফুটনাঙ্ক কি হওয়ার কথা, সমান হওয়ার কথা, তাই তো। তাহলে কি হবে, আচ্ছা তাহলে কি হবে, তাহলে এর স্ফুটনাঙ্ক কেন একটার বেশি হচ্ছে একটার কেন কম হচ্ছে, তো দেখি। দেখো এই CH3CH2OH, তাহলে এর ক্ষেত্রে দেখো CH3CH2OH, তো এর ক্ষেত্রে দেখো হাইড্রোজেন বন্ডিং পসিবল হবে, কিভাবে হবে, তো CH3CH2 এর OH এর H মানে কি একটা তড়িৎ ধনাত্মক পরমাণু, আর অক্সিজেন হচ্ছে কি একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু। তো কি হতে পারে, এই H এর সঙ্গে অন্য একটা মৌলের যদি
আমি যদি একটু এরম ভাবে লিখি, এখানে তো একটা ইথাইল অ্যালকোহলের তো একটা অণু নেই, এখানে তো অনেকগুলো অণু আছে। তাহলে এর যদি ও প্রান্তটা, এই যে ও প্রান্তটা যুক্ত হয়, এখানে এইচ থাকলো, আর এখানে এটা অ্যাকচুয়ালি দেখো C2H5, তাহলে এটা C2H5OH। তাহলে এরকম ভাবে ঠিক একই ভাবে দেখো কি হতে পারে, এই যে হাইড্রোজেনটা আবার তুমি আঁকলে, এই হাইড্রোজেনের সঙ্গে আবার একটা মৌলের ও যুক্ত হতে পারে, C2H5OH। আবার এই যে C2H5OH এর একটা অণু, এর সঙ্গে আবার একটা হাইড্রোজেন বন্ডিং এ আবার একটা C2H5 এর ও যুক্ত হতে পারে, ঠিক আছে। আবার একটা, তাহলে এরকম ভাবে কি করছে, এটা কোন ধরনের হাইড্রোজেন বন্ডিং, এটা একটা মলিকিউল তো লাগছে না, অনেকগুলো মলিকিউল লাগছে। তাহলে এটা কি হাইড্রোজেন বন্ডিং, এটা হচ্ছে ইন্টারমলিকিউলার, তাই তো, ইন্টারমলিকিউলার বা আন্তরাণবিক ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এর মাধ্যমে সেই যে ইথানল C2H5OH, ইথাইল অ্যালকোহল বা ইথানলে কি পাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে। তাহলে এর স্ফুটনাঙ্ক অবশ্যই কি হবে, অবশ্যই বেশি হয়ে যাবে। তাহলে তোমরা বলতে পারো, আমরা তো পড়েছি যে যদি একটা সিস্টেমে এইচ থাকে, যদি একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ডিং হবে, এবং লোন পেয়ার থাকলে যার সঙ্গে এইচ যুক্ত হবে। তাহলে এর ক্ষেত্রে কেন হচ্ছে না? ও ক্ষেত্রে দেখো, আমরা যখন এটা পড়েছিলাম মেনলি যে হাইড্রোজেন বন্ডিং এর শর্তগুলো, তখন একটা হাইড্রোজেন থাকতে হবে শুধু, এটা ঠিক আমাদের লেখা উচিত হয়নি। আমাদের লেখা উচিত ছিল যে হাইড্রোজেন থাকবে, যে হাইড্রোজেনটা যুক্ত থাকবে একটা ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে। তো হাইড্রোজেন যুক্ত থাকবে কার সঙ্গে, একটা তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে। তো এখানে আমাদের যদি কন্ডিশনটা লিখতে হতো, অন্তত একটি হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে, এবং হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে, হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে কার সাথে, হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে হচ্ছে একটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে। তাহলে হাইড্রোজেন পরমাণু, অন্তত একটা হাইড্রোজেন পরমাণু তো থাকবে, অন্তত একটা এইচ পরমাণু থাকবে, এইচ পরমাণু থাকবে, এবং সেটা যুক্ত থাকবে, সেটা যুক্ত থাকবে, যুক্ত থাকবে তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, তড়িৎ ঋণাত্মক মৌল বা তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে, ঠিক আছে। সেটা যুক্ত থাকবে কোথায়, তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে। এখন দেখো এই যে এই যে OH এর হাইড্রোজেন এখানে আছে, এবং হাইড্রোজেনটা যুক্ত আছে কার সঙ্গে, ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে, কিন্তু এখানে হাইড্রোজেন আছে ঠিকই, এইচ প্রেজেন্ট, কিন্তু কার্বন কি ইলেকট্রোনেগেটিভ? নো। সুতরাং এখানে কিন্তু কোনো রূপ ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে কোনো এইচ বন্ডিং, কোনো হাইড্রোজেন বন্ডিং তৈরি তৈরি হবে না। তাহলে এর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে, স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়ে যাবে, এর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম হয়ে যাবে, ঠিক আছে। কোনো এইচ বন্ডিং তৈরি হবে না। কেন হবে না? কারণ এই যে হাইড্রোজেনটা কার সঙ্গে যুক্ত আছে, OCH3। তাহলে হাইড্রোজেন কার সঙ্গে যুক্ত আছে, কার্বন। কার্বন ইজ নট মাচ ইলেকট্রোনেগেটিভ অ্যাজ অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, তাই তো। এই যদি হাইড্রোজেনটা কার্বনের সঙ্গে না যুক্ত হয়ে এখানে নাইট্রোজেন, ফ্লুরিন, অক্সিজেন এদের সঙ্গে যুক্ত হতো, তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং পসিবল হতো, কিন্তু এখানে তো হাইড্রোজেন বন্ডিং পসিবল হবে না, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমরা তাহলে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে বিভিন্ন ধর্ম কিন্তু আমরা, যে স্ফুটনাঙ্ক কার ক্ষেত্রে বেশি হয়, কার ক্ষেত্রে কম হয়, এরকম কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারি। সিমিলারলি আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে দেখা যাচ্ছে এমন একটা মৌল দিল যাতে কোনো, এটা কি হচ্ছিল, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, সেটা দেখা যাচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে কোনটা স্টেবল হবে, কেন হবে, ঠিক আছে। সব তাহলে সবগুলোকে কিন্তু আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হাইড্রোজেন বন্ডিং এর অ্যাপ্লিকেশন গুলো পড়লাম। তো আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিও সম্বন্ধে যেসব প্রশ্ন পড়ে, যে এই যে থিওরি গুলো ভিডিওতে পড়ছি, এই নিয়ে আরো আমরা প্রশ্ন উত্তর করব। তো সব প্রশ্ন উত্তর পেতে হলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।